হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ঘোষ কম্পিউটার একাডেমি। চলো শুরু করছি আজকে আমার নেটওয়ার্কিং এর 4 নম্বর ক্লাস। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, খুব মন দিয়ে পড়াশোনা করছো। আশা করি তোমাদের টেস্ট এবং এইচএস এর প্রিপারেশনে আমার এই ভিডিও তোমাদের অনেক সাহায্য করবে। চলো শুরু করছি আজকের ক্লাস। আমরা 3টি ক্লাসে লাস্ট করেছিলাম নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। তো আজকে দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নেটওয়ার্কিং এর আজকে আমরা শিখে নেব টপোলজি। আজকে ক্লাসে আমরা টপোলজি নিয়ে আলোচনা করব। টপোলজি কত প্রকার, কি কি তাদের সুবিধা অসুবিধা, তারপরে আলোচনা করব নেটওয়ার্কিং এ ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশগুলির নাম, তাদের কাজ, তারপরে দেখব কি কি ল্যান প্রোটোকল আমরা ইউজ করতে পারি। চলো শুরু করছি আজকের ক্লাসটি। আচ্ছা, তোমরা প্রত্যেকে আমি বলবো পাশে একটা নোট খাতা নিয়ে বসতে পারো, আর আমার প্রশ্ন যেগুলো আমি ইম্পর্টেন্ট বলবো তোমরা সেগুলো নোট করে নিতে পারো। আর পাশাপাশি ভিডিও পজ করে করে তোমরা টেক্সট বুক থেকেও নোট লিখে নিতে পারো। চলো দেখো, নেটওয়ার্ক টপোলজি। টপোলজি ব্যাপারটা কি? টপোলজি মানে হচ্ছে একটা জ্যামিতিক বিন্যাস। মানে মনে করো আমার ঘরে 10টা কম্পিউটার আছে, আমি সেই কম্পিউটারগুলিকে কিভাবে সাজাবো। সাজাবো বলতে দেখো এখানে ছবি আছে, আমি এইভাবে সাজাতে পারি, বা এই গোল করে সাজাতে পারি, বা এইভাবে সাজাতে পারি। ঠিক আছে? তো আমি নেটওয়ার্কে অবস্থিত বিভিন্ন কম্পিউটারগুলিকে যে সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে সাজাতে পারি তাকে বলবো নেটওয়ার্ক টপোলজি। দেখো সংখ্যাটা একবার, ল্যান শ্রেণীভুক্ত কম্পিউটারগুলি যে সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে কেবল বা তারের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলবে? নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজিতে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারকে বলা হয় নোড। আমি যদি 10টা কম্পিউটারের টপোলজি বানাই, সেই 10টা কম্পিউটারের প্রত্যেককে বলা হবে কি নোড। তাহলে বলতো আমি যদি 10টা কম্পিউটার নিই, তো এখানে কটা নোড ইউজ করা হয়েছে? অবশ্যই 10টা নোড ইউজ করা হয়েছে। এবার দেখো, ল্যান নেটওয়ার্কে প্রধানত 3 প্রকার টপোলজি ব্যবহার করা হয়। কি কি? বাস টপোলজি, রিং টপোলজি এবং স্টার টপোলজি। এই 3 প্রকার টপোলজি ছাড়াও আরও 2 প্রকার টপোলজি আছে। কি কি? ট্রি টপোলজি এবং মেশ টপোলজি। যাই হোক, তোমাদের সিলেবাসে বাস, রিং, স্টার এই 3 প্রকারই আছে। তো এবার আমরা প্রত্যেকটা সম্বন্ধে জানবো। দেখে নিই এবার বাস টপোলজি। দেখো তোমরা ভিডিও পজ করে একটু পড়ে নিও। আর আমি বলছি বাস মানে কি। মনে করো দেখো, এই যে একটা কেবল দেখা যাচ্ছে এখানে, এই কেবলের দেখো এদিকেও নোড, এদিকেও নোড। নোড মানে কম্পিউটার, এদিকেও নোড, এদিকেও নোড। এইভাবে দেখো বিভিন্ন নোডগুলি আছে। ঠিক আছে? তো বাসে আমরা কি করি? মনে করো যদি আমার বাস এখান থেকে যাত্রা শুরু করে, কি করবে? এইটুকু আসলো, এখান থেকে প্যাসেঞ্জার তুলবে, আবার প্যাসেঞ্জার নামাবে, তুলবে, এইভাবে করে যাবে। তো এটা বাসের মতোই। যদি কোনো মেন কম্পিউটার থেকে ডেটা শেয়ার করা হয়, ডেটা প্রথমে এখানে যাবে, তারপরে এখানে আসবে, আবার এখানে যাবে। একইভাবে ডেটা এখান থেকে শেয়ার করলে এখানে দিবে, এখানে দিবে, এখানে দিবে, এইভাবে যাবে। বুঝতে পারলে? এটা হলো বাসের মতো, তাই নাম বাস টপোলজি। দেখো কি বলেছে, লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্গত সর্বাপেক্ষা সরল ও সাধারণ টপোলজি হলো বাস টপোলজি। এই টপোলজিতে একটি লম্বা তারের সঙ্গে কম্পিউটারগুলি যুক্ত থাকে। এই তারকে বলা হয় কি? ব্যাকবোন কেবল। খুব ইম্পর্টেন্ট। তাহলে বাস টপোলজি মেন তারকে কি বলা হয়? ব্যাকবোন কেবল বা ট্রাঙ্ক। এই ব্যাকবোন কেবল বা ট্রাঙ্কের দ্বারা ইলেকট্রনিক সংকেতের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য আদান প্রদান করা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটুকু দেখে নাও, ব্যাকবোন কেবলের দৈর্ঘ্য কত? 180 থেকে 185 মিটার। এবার দেখে নিই বাস টপোলজির কি সুবিধা আর কি অসুবিধা। এই টপোলজিতে কেবলের দৈর্ঘ্য খুবই ছোট হয়, কথা বেশি দূর পর্যন্ত নেওয়া যাবে না। ফলে এই নেটওয়ার্ক গঠনের খরচ অনেক কম। যেহেতু ছোট কেবল ইউজ করা হচ্ছে, তাই এই গঠনটাও অনেক কম, খরচটাও কম। বাস টপোলজিতে যথেষ্ট সরল গঠনযুক্ত। এই নেটওয়ার্ককে প্রয়োজন অনুসারে কানেক্টরের সাহায্যে একটি কেবলের সঙ্গে অন্য একটি কেবল জুড়ে বড় করতে পারে। বুঝতে পারলে? আচ্ছা, বাস টপোলজি অন্তর্ভুক্ত কোনো একটি কম্পিউটার খারাপ হয়ে গেলে সমগ্র নেটওয়ার্ক ব্যবস্থা বিকল হয়ে পড়ে না। মানে মনে করো আমার যদি এই একটা কম্পিউটার খারাপ হয়ে যায়, একে আমি খুব সহজে এখান থেকে বের করে নিতে পারবো। তার জন্য যে পুরো নেটওয়ার্ক বন্ধ হবে তা হয় না। বুঝতে পারলে? এই হলো সুবিধা। অসুবিধা কি আছে? তার অসুবিধা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি আমার মেন ব্যাকবোন কেবল বা ট্রাঙ্কটি খারাপ হয়ে যায়, তবে পুরো টপোলজিটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, দেখি অসুবিধা কি লিখেছে। এই টপোলজি সহজ সরল হলেও এর ত্রুটি নির্ধারণ করা খুবই কঠিন। এক্ষেত্রে প্রত্যেকটি নোটকে আলাদাভাবে পরীক্ষা করতে হয়। বুঝতে পারলে? তার মানে আমার যদি কোনো একটা কম্পিউটার খারাপ হয়ে যায়, আমি কিন্তু খুব সহজে বুঝতে পারবো না। আমাকে প্রথমে একে চেক করতে হবে, একে চেক করতে হবে, একে চেক করতে হবে, এইভাবে চেক করে করে যেতে হবে।
তারপর কি বলেছে, এই টপোলজি প্রধান অসুবিধা আমি বলে দিলাম, যদি ট্র্যাঙ্কটা খারাপ হয় পুরো নেটওয়ার্ক ব্যবস্থা বা টপোলজি ভেঙে পড়বে। আর বাকিটা তো আমরা পজ করে দেখে নিও, এই দুটোই হলো ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটো করে মুখস্থ করলেই চলবে। এবার দেখে নিই রিং টপোলজি। রিং মানে কি? রিং মানে গোল, রিংয়ের মতো দেখো দেখতে পাচ্ছ, এটা হলো রিং টপোলজি। গোল করে সবগুলো নোড বা কম্পিউটারকে যুক্ত করা হবে। এই টপোলজিতে কম্পিউটারগুলি একটিমাত্র কেবলের মাধ্যমে চক্র করে অর্থাৎ রিংয়ের আকারে সজ্জিত থাকে। এই জন্য এই টপোলজিকে রিং টপোলজি বলা হয়। বুঝতে পারলে? এই রিংটি সম্পূর্ণ বদ্ধ অবস্থায় থাকে, মানে এর কোনো ওপেন মুখ নেই। বাসের যেমন দুদিকে ওপেন থাকতে, এখানে ওপেন মুখ নেই। আচ্ছা, এখানে বাস টপোলজির মতো কোনো মুক্ত প্রান্ত থাকে না, আমি এখনই আগেই বললাম, এইটুকু জানলেই হবে এখানে। এবার দেখো রিং টপোলজিতে আরেকটা পয়েন্ট জানতে হবে। রিং টপোলজিতে একটি বাস্তব উদাহরণ হচ্ছে ফাইবার স্ট্যান্ডার্ড বা ফাইবার ডিস্ট্রিবিউশন ডাটা ইন্টারফেস, এফডিডিআই। এটা রিং টপোলজির বাস্তব উদাহরণ। দেখে নাও রিং টপোলজির সুবিধা এবং অসুবিধা। সুবিধা অসুবিধা কি আছে? রিং টপোলজিতে কেবলের দৈর্ঘ্য বাস টপোলজির তুলনায় কম হয়। বাসে যেমন লম্বা হয়ে চলছে, এখানে দৈর্ঘ্যটা কম হয় এবং অনেক কম সংযোগের প্রয়োজন, মানে বেশি কম্পিউটার যুক্ত করা যায় না। তাই এই টপোলজির বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। এই টপোলজিতে পরিবহনের মাধ্যম হিসাবে কি ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়, ফলে বাস টপোলজির তুলনায় এর তথ্য প্রেরণের গতি অনেক বেশি। মানে যেহেতু ফাইবার অপটিক কেবলের স্পিড অনেক বেশি, আমরা আগের ভিডিওতে জেনেছি, তাই এখানে এই টপোলজি তথ্য পাঠাতে অনেক তাড়াতাড়ি পাঠানো যায়। এবার দেখে নিই অসুবিধা। আমি দুটো পয়েন্ট করে আলোচনা করছি। হ্যাঁ, এই টপোলজির অন্তর্গত কোনো একটি কম্পিউটার যদি খারাপ হয়ে পড়ে, তার ফলে সমগ্র নেটওয়ার্কটি বিকল হয়ে পড়ে। এর মানে কি, দেখো এই যে গোল অবস্থায় আছে, বদ্ধ অবস্থায় আছে, যদি আমার একটা নোট খারাপ হয়ে যায় তখন পুরো নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে, কেউ কাজ করবে না, কারণ তখন আমার এই পার্টটা বন্ধ হয়ে যাবে, যেটা এখান থেকে আসতেও পারবে না, এখান থেকে যেতেও পারবে না। বুঝতে পারলে? আচ্ছা, খারাপ হয়ে পড়ে। তারপর কি বলছে, রিং টপোলজির ক্ষেত্রে একটি নোডের ত্রুটিজনিত সমস্যা অন্য নোডগুলিকে প্রভাবিত করে। মানে যদি একটা কম্পিউটার খারাপ হয়, অন্যগুলোর সমস্যা হবে, কারণ নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। রিং টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্ককে ছোট এবং বড় করা এবং এর গঠন চেঞ্জ করা খুব মুশকিলের ব্যাপার। যেহেতু আবদ্ধ হয়ে থাকে, ছোট বড় করা খুব মুশকিলেরই ব্যাপার। এবার দেখেছি স্টার টপোলজি। দেখো স্টার মানে কি? তারা। দেখো তারা কি হয়, মানে এরকম ক্রস ক্রস থাকে, দেখো এখানে তারার মতো আছে, একটা এদিকে একটা এইদিকে একটা এইদিকে একটা এইদিকে, তারার মতো হয় বলে এর নাম স্টার টপোলজি। কি লিখেছে দেখি, এই প্রকার টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে, দেখো মাঝখানে আছে, যাকে কি বলা হয়? যাকে বলা হয় হাব। অন্য কম্পিউটারগুলি এই কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে, এদেরকে নোড বলে। এটা হলো হাব, এটা হলো কেন্দ্রীয় কম্পিউটার, এর সঙ্গে বাকি সমস্ত কম্পিউটার যুক্ত হয়ে তথ্য দেওয়া নেওয়া করছে। একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু সবগুলো কম্পিউটার এই প্রধান কম্পিউটারের উপর নির্ভরশীল। যদি এটা খারাপ হয়ে যায় তবে কি হবে? পুরো টপোলজি ভেঙে যাবে। তাহলে এটা হলো কি, এই টপোলজির একটা প্রধান অসুবিধা, তোমরা পয়েন্ট করে রাখতে পারো। এবার দেখে নিই কি বলছে অসুবিধার মধ্যে। স্টার টপোলজির সুবিধা। স্টার টপোলজিতে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কোনো কম্পিউটার খারাপ হয়ে গেলে সেটিকে সহজেই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা যায়। যদি আমার এটা খারাপ হয়, আমি একে সহজে বের করে নিতে পারবো, তার ফলে বাকিদের উপর কোনো প্রভাব পড়বে না। বুঝতে পারলে? স্টার টপোলজিতে নেটওয়ার্কে ব্যবহৃত কোনো একটি কেবল নষ্ট হয়ে গেলে সেটাকেও পরিবর্তন করা যায়। যেহেতু দেখো এটা স্টারের মতো আছে, তারটা এক্সট্রা আছে, আমি তারটাকেও সহজে চেঞ্জ করতে পারবো। বুঝতে পেরেছ? এবার দেখে নিই, স্টার টপোলজিতে নেটওয়ার্কে কোনো ত্রুটি দেখা দিলে সেটি নির্ধারণ করা অপেক্ষাকৃত সহজ। কোনো ভুল দেখা দিলে আমরা এটাকে খুব সহজেই ওভারকাম করতে পারি। আচ্ছা, আরেকটা প্রধান অসুবিধা কি, যেহেতু স্টার টপোলজিতে হাবের সঙ্গে অধিক কম্পিউটার যোগ করে অথবা একটি হাব ব্যবহার করে নেটওয়ার্ককে সহজেই আমরা বড় করতে পারি। বুঝতে পারলে? এবার দেখি কি কি অসুবিধা আছে, দেখে নাও। স্টার টপোলজির প্রধান অসুবিধা হলো এটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় কম্পিউটার বা হাবের ওপর নির্ভরশীল। ওকে, তার মানে কি, হাবটা খারাপ হয়ে গেলে পরে নেটওয়ার্কটা অবশ্যই ভেঙে পড়বে। স্টার টপোলজিতে নেটওয়ার্কের সঙ্গে যতগুলি কম্পিউটার বা নোড যুক্ত করা হয় তাদের প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন কেবলের প্রয়োজন, ফলে খরচা বেশি হবে। বুঝতেই পারছো?
আচ্ছা, এই হলো আমাদের 3 প্রকার টোপোলজি। আমরা হয়তো খুব ভালো করে টোপোলজি শিখতে পারলাম। আচ্ছা স্টুডেন্ট, তোমরা প্রত্যেকের ভিডিও দেখছো, একটি করে লাইক এবং কমেন্ট অবশ্যই চাই, ঠিক আছে? চলো, আর যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার দেখে নেবো আমরা একটি নেটওয়ার্কে যে আমরা নেটওয়ার্ক বানাবো, মানে ল্যান্ড করব, ম্যান করব বা যাই করি, বা মনে করো টোপোলজি করব, তার জন্য আমাদের কি কি যন্ত্রপাতি দরকার পড়ে, এই একটা কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে। দেখো, নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশগুলির নাম কি? হাব, রিপিটার, তারপর কি আছে এখানে, ব্রিজ, সুইচ, রাউটার, গেটওয়ে। আমরা এখন এই কটা সম্বন্ধে জানব। দেখে নিই কি কি আছে। হাব তো আমরা দেখে নিলাম, হাব কোথায় ইউজ করা হয়? স্টার টোপোলজিতে। এবার দেখে নাও, স্টার টোপোলজিতে অনেকগুলি কম্পিউটারের কেবলের মাধ্যমে যে কেন্দ্রীয় ডিভাইস বা যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত হয় তাকে হাব বলে। আগে দেখেছি একটি হাবে পোর্টের সংখ্যা কত? 4, 8, 16 এবং 24টা পর্যন্ত হতে পারে। এগুলো হলো পোর্ট। 4 পোর্ট মানে কি? আমরা এর সঙ্গে 4টা কম্পিউটার যুক্ত করতে পারবো। 8 পোর্ট মানে কি? 8টা যুক্ত করতে পারবো। সর্বাধিক কটা হতে পারে? 24টা পর্যন্ত পোর্ট সংখ্যা হতে পারে। একটি হাবে যতগুলি পোর্ট থাকবে, হাবের সঙ্গে ঠিক ততগুলি কম্পিউটার যুক্ত করা যাবে। সাধারণত ইউটিউবি কেবলের সর্বোচ্চ দৈর্ঘ্য হয় 100 মিটার। কারণ হাবে কিন্তু ইউটিউবি কেবলটাই ব্যবহার করা হয়। আচ্ছা, ইউটিউবি ফুল ফর্ম কি বলো? আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। বাহ, ভেরি গুড। এবার দেখো, যুক্ত করা যায়। স্টার টোপোলজির ক্ষেত্রে আমরা হাবের ব্যবহার বেশি দেখতে পাই। তাই আমরা হাব বুঝে গেলাম। প্রশ্ন আসতে পারে হাব কি, হাব কোন টোপোলজিতে ব্যবহার করা হয়, হাবে কতগুলি পোর্ট থাকে, সর্বাধিক কতগুলি কম্পিউটার আমরা যুক্ত করতে পারবো? 24টি। আরেকটা প্রশ্ন হতে পারে, হাবে কোন ধরনের কেবল ইউজ করা হয়? উত্তর কি হবে? হাবে আমরা ইউটিপি কেবল ইউজ করতে পারি। আচ্ছা, এবার দেখে নিই রিপিটার। দেখো, নামটার মধ্যে কি আছে? রিপিট। আমরা যখন বাস টোপোলজি পড়েছিলাম, ওখানে একটা পয়েন্ট দেওয়া ছিল যে কি, একটি যন্ত্র বা ব্যবহার করে তারের দৈর্ঘ্য বাড়াতে পারি। রিপিটারের কাজটা দেখো, আগে আমি বই থেকে পড়ছি। নেটওয়ার্কে ব্যবহৃত কেবল বা তারের মধ্যে দিয়ে ডেটা প্রবাহিত ডেটা সংকেত একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে? বাস নেটওয়ার্কের ক্ষেত্রে এটি ভালোভাবে দেখা যায়। রিপিটার এই ক্ষীণ সংকেত গ্রহণ করে তাকে পুনরায় সতেজ করে, আবার কি করে? সতেজ করে, অর্থাৎ রিপিটারে ব্যবহারের ফলে দ্বিগুণ দৈর্ঘ্য পর্যন্ত গতি বজায় থাকে। এর মানে হচ্ছে, মনে করে একটা লম্বা তার যখন নিয়ে যাচ্ছে, সেটা একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর স্লো হয়ে পড়ে, যেটা বাটনের স্পিড। তখন রিপিটার ইউজ করলাম, তারটা লাগিয়ে দিলাম, ওই অপর প্রান্ত থেকে আরেকটা তার বের করে নিয়ে গেলাম। ফলে কি হলো? ডেটাটার স্পিডও বাড়লো আর কেবলের দৈর্ঘ্য বেড়ে গেল, ঠিক আছে? ওএসআই মডেলের ফিজিক্যাল স্তরে রিপিটার যুক্ত থাকে। রিপিটার ব্যবহার করে আমরা নেটওয়ার্কে কেবলের দৈর্ঘ্য অনেক গুণ বাড়াতে পারি। আমি বলে দিলাম, উদাহরণস্বরূপ বলতে পারি, এটা দরকার নেই খুব একটা। দেখো, এটা মনে রাখতে হবে, ডেটা কোন দিকে প্রেরণ করা হবে রিপিটার দিক নির্ণয় করতে পারে না। রিপিটার একটা বড় সমস্যা হচ্ছে এটাই, যে ডেটাটা কোন দিকে যাবে রিপিটার সেটা দিক নির্ণয় করতে পারে না। বুঝতে পেরেছ? এবার একটা জিনিস তাকে মনে রাখবে, ওএসআই মডেল যাকে নাম এখানে উচ্চারণ করা হলো, ওএসআই মানে কি? ওএসআই হচ্ছে একটা মডেল যেটা নেটওয়ার্কে ইউজ করা হয়। ওএসআই এর ফুল ফর্মটা কি? ওপেন সিস্টেম ইন্টারকানেক্টেড, ঠিক আছে? এর 7টা লেয়ার থাকে। কি কি? ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার এবং প্রেজেন্টেশন লেয়ার। এই 7টা লেয়ার থাকে ওএসআই মডেলে। এই 7টা লেয়ারের মধ্যে কয়েকটা লেয়ারে আমরা এই যন্ত্রগুলোর ব্যবহার দেখে থাকি। এবার দেখে নিই ব্রিজ। আচ্ছা, নর্মালি যখন আমরা কোনো ব্রিজের উপর দিয়ে যাই, সেই ব্রিজটার কাজটা কি হয়? দুটো প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করে, ঠিক আছে? দেখো, এখানেও তাই করে। কি হলো? ব্রিজ হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে আমরা দুটো পৃথক নেটওয়ার্ককে যুক্ত করতে পারি এবং একটি সম্পূর্ণ নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করতে পারি। বুঝতে পারলেন? আবার একটা বড় নেটওয়ার্ককে ভেঙে ভেঙে মাঝে ব্রিজ লাগিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি। এবার রিপিটার আর ব্রিজের একটা পার্থক্য তোমাদের চাইতে পারে। রিপিটার যেমন ডেটা কোন দিকে প্রেরিত হবে তা নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু ব্রিজ ডেটা কোন দিকে যাবে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ যে অংশে ডেটার প্রয়োজন নেই সেখানে প্রেরণ করে না। বুঝতে পারলে রিপিটার ব্রিজের পার্থক্য? তোমরা নোট করে নিও। আচ্ছা, ব্রিজ কোথায় ইউজ করা হয়? ব্রিজ ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে ব্যবহার করা হয়।
তোমার কিন্তু 7টা লেয়ার নোট করে রাখবে, 7টা লেয়ার প্রশ্ন আসতে পারে, ওএসআই ফুল ফর্মও আসতে পারে। এবার দেখি সুইচ আর হাব অনেকটা একই রকম দেখতে। সুইচ যন্ত্রটি দেখতে একটা হাবের মতোই, একটি হাবের মতোই অনেকগুলি কম্পিউটারের সংযোগকারী কেন্দ্রীয় ডিভাইস বা যন্ত্র। কিন্তু হাবের সঙ্গে মূল পার্থক্য কি? নেটওয়ার্কে কোনো কম্পিউটার থেকে হাবের মাধ্যমে তথ্য পাঠানো হলে নেটওয়ার্কে অবস্থিত সমস্ত কম্পিউটারে সেই তথ্য গৃহীত হয়, ফলে তথ্যের নিরাপত্তা থাকে না। মানে হাব কি করে, একটা তথ্যকে সবাইকে দিয়ে দেয়, বুঝতে পারলে? কিন্তু সুইচ কি করে, সবাইকে দেয় না, যেখানে তথ্য দেওয়ার প্রয়োজন শুধুমাত্র সেই কম্পিউটারকে তথ্যটা পাঠিয়ে দেয়। ফলে কি হয়, ফলে কি তথ্যের গোপনীয়তা বজায় থাকে। এটা কিন্তু কি হলো, হাব আর সুইচের পার্থক্য, বুঝতে পারলে? এবার দেখে নাও রাউটার কি? রাউটারের কাজটা হচ্ছে, রাউটার একটা যন্ত্র, সংক্ষেপে বলে রাখি, রাউটার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা পাঠানোর পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। এটাকে মনে রাখবে, ঠিক আছে? অর্থাৎ রাউটার কি করে, স্বয়ংক্রিয়ভাবে তৈরি রুটিং টেবিলের সাহায্যে ডেটাকে খুব কম সময়ের মধ্যে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়। রাউটার ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে ব্যবহার করা হয়, মনে রাখবে সবাই। এবার দেখে নিই গেটওয়ে কি? বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেমে বিভিন্ন ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়। আচ্ছা, প্রোটোকল ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাস করে নেব। আচ্ছা, আরেকটা কথা বলার আছে, তোমাদের যারা করোনা পিরিয়ডে গভর্নমেন্ট থেকে কিছু সিলেবাস রিডিউস করেছে, সেখানে তোমাদের প্রোটোকল পার্টটা থেকে কিছু কিছু পার্ট তোমার থাকবে না। তো প্রোটোকল আমি এই ভিডিওতে বলে রাখছি, তোমরা একটু মানে স্টাডি করে নিও, যদি প্রশ্ন আসলেও আসতে পারে, আবার নাও আসতে পারে। যাই হোক, সবার জন্য ভিডিও বানানো, তাই সবার জন্য আমি প্রোটোকলটা বলছি। প্রোটোকল হচ্ছে একটা নিয়ম, যে নিয়মে ডেটাগুলো ট্রান্সফার করা হয়। তো গেটওয়ে হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেমে বিভিন্ন ভিন্ন প্রোটোকল ব্যবহার করে করা হয়। গেটওয়ে হলো একটি বিশেষ ব্যবস্থা যার মাধ্যমে বিভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ রক্ষা করা হয়, বুঝতে পেরেছ? গেটওয়ে একটি প্রোটোকল মেনে তৈরি করা ডেটাকে অন্য নেটওয়ার্কে পাঠাবার জন্য সেই নেটওয়ার্কের প্রোটোকলে উপযোগী রূপান্তর করে দেয়, বুঝতে পারলে? গেটওয়ে একটা মিডিয়া হিসেবে কাজ করে, যেখানে যেরকম প্রোটোকল প্রয়োজন সেখানে সেই সব ডেটাটাকে পাঠিয়ে দেয়। এবার দেখো, গেটওয়ে ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারে ব্যবহার করা হয়। এছাড়া কোথায় কোথায় ব্যবহার করা হয়? প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার। তার মানে ডেটা শুধুমাত্র একটা লেয়ারে নেই, ও যেহেতু ডেটাগুলোকে ট্রান্সফার করে যে লেয়ারের প্রয়োজন সেই প্রোটোকল হিসাবে ট্রান্সফার করে, ওই জন্য ও কয়েকটা লেয়ারে দেখা যায়। এবার চলে আসি আজকে ক্লাসের লাস্ট টপিক, ল্যান্ড প্রোটোকল। ল্যান্ড নেটওয়ার্কের জন্য কিছু কিছু প্রোটোকল নির্দিষ্ট আছে, সেগুলো কি? ইথারনেট, টোকেন রিং, ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস। তো আমরা ল্যান্ড প্রোটোকল নিয়ে পরবর্তী ক্লাসে খুব ভালো মতোভাবে আলোচনা করব। চলো স্টুডেন্ট, ভিডিওটা বেশি লেন্দি করলে তোমাদেরই পড়তে অসুবিধা হবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।